নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করা হবে না, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোকে। কেন জামায়াতে ইসলামী 1941 সালের 6 আগস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 4 বার নিষিদ্ধ হয়েছে? সবাই অনুভব করছেন যে আগামী দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত, এবং ইদানিং আমাদের বক্তব্য ব্যাপারে স্পষ্ট। আমরা সতর্ক করে দিয়ে বলছি এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে আমরা করলাম, এমন যেন না হয়। যাতে সতর্ক যখন রোড ম্যাপ দিবে, সেই রোড ম্যাপে কি আসে তখন রাজনৈতিক দলগুলো উত্তর দিবে, আমরাও কথা বলার সুযোগ পাবো। বাংলাদেশে এখন প্রধান কাজ হবে আওয়ামী হাত থেকে অস্ত্রগুলো উদ্ধার করা। 111 ভূত যেন কারো মাথায় না চাপে, জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত বিনিময় হবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 3টি ভিডিও ফুটেজ শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করা হবে না, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোকে। আজকে বিকাল 3টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত সম্ভবত 5 ঘন্টার একটা আয়োজন ছিল। অনেকগুলো রাজনৈতিক দল অংশ নিয়েছে। ইসলামী ধারার প্রায় 7-8টি রাজনৈতিক দল ছিল। তো সেখানে গুরুত্বপূর্ণ কথা হয়েছে অনেক, এবং নেতারা বলছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়েছেন। তারা আরো জানান, সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচনী ব্যবস্থা সহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবিও উত্থাপন করেছেন তারা। এই সময় প্রধান উপদেষ্টা যৌক্তিক সময়ে সবকিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও মন্তব্য করেন তারা। তো এখানে যেই ব্রিফিংটা, সেটা হলো রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর তারা সাংবাদিকদেরকে বলেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্য সরাসরি এখনো জানা যায়নি, বা তার পক্ষ থেকে ব্রিফিং হয়নি। হয়তো হতে পারে কালকে, নাও হতে পারে, কিন্তু বোঝা যাচ্ছে যে নির্বাচন সংস্কার এগুলো নিয়ে কথা হয়েছে, এবং সবাই একমত যে একটা প্রয়োজনীয় সংস্কার। আর প্রধান উপদেষ্টা বলছেন যে অযৌক্তিক সময় নষ্ট করা হবে না, যৌক্তিক সময়ে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়া হবে। এই যে যৌক্তিক আর অযৌক্তিক, এই যে টানাপোড়েন, কতটুক পর্যন্ত যৌক্তিক আর কতটুক পর্যন্ত অযৌক্তিক, এটার কিন্তু সীমারেখা টানা যাচ্ছে না। এখন সংস্কারের ক্ষেত্রটা কি হবে? শুধুমাত্র নির্বাচনটা নাকি পুরো? এখন দাবি আসছে যে সংবিধান সংশোধন করতে হবে। কেউ বলছেন না, এই সংবিধান না, পুরো নতুন করে লিখতে হবে। নতুন করে সংবিধান লিখে তার এই সমস্ত ওই 1 মেয়াদের 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না, এটা অনেক বড় ধরনের কাজ। এটা এই সময়ের মধ্যে করবেন কিনা, যদি করেন তাহলে এটা একটা যৌক্তিক কাজ। তাহলে যৌক্তিক সময়ে এই সংস্কারগুলো করে তারপর নির্বাচন। আবার আসছে যে অযৌক্তিক বিষয়, অর্থাৎ অযৌক্তিক সময় নেওয়া হবে না নির্বাচন। এই যে যৌক্তিক অযৌক্তিক একটা টানাপোড়েন কিন্তু চলছে। সবাই এখন দেখবেন যে বলছেন যে যৌক্তিক সময় দেওয়া হবে, যৌক্তিক সময়ের পর নির্বাচন হবে। আর প্রধান উপদেষ্টা বলছেন যে অযৌক্তিক ভাবে কোনো সময় ব্যয় করা হবে না, দ্রুত নির্বাচনের দিকে যাওয়া হবে। তো কোনো কিছুতেই দুইটার কথার মধ্যে কিন্তু সময়টা আমরা বুঝতে পারছি না, যে নির্বাচনটা কি এই বছর শেষে, আগামী বছর, নাকি তারপরের বছর। এই যৌক্তিক অযৌক্তিক টানাপোড়েনের মধ্যে কিন্তু পড়ে গেলাম আমরা। নির্বাচন, সংস্কার, সবগুলো সংস্কার কতখানি, কি কি ক্ষেত্রে? এখন বাংলাদেশের অবস্থাটা হলো এই যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, এই অবস্থাটা। যেখানে আপনি হাত দেবেন সেখানেই সংস্কার দরকার, সেখানেই পচা গলা, সেখানেই সংস্কার দরকার হবে। এখন এই পুরো সংস্কার গুলো করতে গেলে ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকার 5 বছর না, তার মিনিমাম 10 বছর টাকা লাগবে। সেই 10 বছর কি অপেক্ষা করবে? না, করবে না।
তাহলে 1 বছর অথবা 2 বছর আমরা যদি ধরে নিই, তার মধ্যে কি সংবিধান নতুন করে লেখা সম্ভব? সেটাও সম্ভব না, এটা অনেক বড় কাজ। তাহলে আপাতত কি করা সম্ভব? আপাতত করা সম্ভব যে একটা তত্ত্বাবধায়ক সরকারের একটা কাঠামো ঠিক করা, যে কাঠামোটা কখন আর পরিবর্তন হবে না এবং রাজনৈতিক দলগুলো একমত হবে। তো রাজনৈতিক দলগুলো যে একমত হবে, আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগকে তো নিষিদ্ধও করা হয়নি। তো এই সরকার কোনো দলকে নিষিদ্ধ করবে না। তাহলে মানে ভাবা যায় যে আওয়ামী লীগ হয়তো নতুন আঙ্গিকে আসবে, সেটা আব্দুল হামিদ এবং সেলিনা হায়াত আইভীর কথা শোনা যাচ্ছে, অথবা অন্য যে কেউ তার নেতৃত্বে একটা আওয়ামী লীগ আসবে এবং তাদেরকে মোটামুটি মেনে নেবে, এরকম একটি ধারণা করা যায়। তো সবকিছু মিলে কিন্তু মানে ঠিক বোঝা যাচ্ছে না কোন সালে নির্বাচনটা হবে, কিভাবে হবে। তবে মানুষের মধ্যে কিন্তু যে চেতনাটা, তারা নির্বাচনটাকে এখন অত গুরুত্বপূর্ণ মনে করছে না। তারা এখন মনে করছে যে আইনের একটা শাসন দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দরকার, চাঁদাবাজি দখলবাজি কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। এবং সবচেয়ে আতঙ্কিত যে আবার কি সেই একই যে চাঁদাবাজি দখলবাজি সেই ধারায় ফিরে আসবে কিনা, এইটা নিয়ে কিন্তু মানুষ চিন্তিত। ফলে এই বিষয়ে যদি সমাধান হয়, তাহলে রাজনৈতিক দলগুলো এর পরবর্তী ধাপে যাইতে পারে। আর যদি প্রাথমিক যদি এই ধাপগুলো যদি অতিক্রম করা না যায়, যে পরিস্থিতি এখন দেখা যাচ্ছে আলামতগুলো, তাহলে কিন্তু খবর আছে। তাহলে কিন্তু মানুষ বলবে যে আগে নির্বাচন দরকার নেই, আগে প্রাণ বাঁচাও। সুতরাং আগে ওই দখলবাজি চাঁদাবাজি এই বিষয়গুলো আগে ধ্বংস করো। তো সুতরাং দিন যত যাচ্ছে তত নির্বাচনের চেয়ে মানুষের কিন্তু অন্যান্য বিষয়ের উপরে জোর দিতে শুরু করেছে। তারা চায় যে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আগে মানুষের স্বস্তি, জনজীবনের যে স্বস্তি সেইগুলো দূর হোক এবং ভালো কাঠামো যাতে গড়ে তোলে, সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকার যাতে অগ্রসর হয়। মানুষ কিন্তু এই সরকারকে কিন্তু চাপ দিচ্ছে না। রাজনৈতিক দলগুলো কিন্তু প্রথম দিকে একটু চাপাচাপি করলেও এখন কিন্তু আস্তে করে তারা সরে আসছে। তারা দেখছে যে না, জনগণের মধ্যে কিন্তু ওই নির্বাচনের জন্য অত আগ্রহ নেই, কেননা যেই নির্বাচন শেখ হাসিনা দিছে মোটামুটি নির্বাচনের স্বাদ কিন্তু তারা পেয়ে গেছে। ওই ধরনের নির্বাচন আর যাতে না আসে বাংলাদেশে, সেই ব্যাপারে কিন্তু মানুষ খুব মানে সচেতন এবং সোচ্চার। সুতরাং এখন এই যৌক্তিক অযৌক্তিক এই টানাপোড়েনটা চলতে থাকুক। মানুষ একটা চায় এর মধ্য দিয়ে যে এই পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই, দখল চাঁদাবাজি হামলা মামলা এইগুলোর মধ্যে থেকে বের হয়ে এসে একটা সুস্থির একটা পরিস্থিতি। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। কেন জামায়াতে ইসলামী 1941 সালের 6 আগস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 4 বার নিষিদ্ধ হয়েছে? পাকিস্তানে 2 বার, বাংলাদেশেও নিষিদ্ধ হয়েছে 2 বার। কেন জামাতের সবচেয়ে বড় স্কলার শিক্ষিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত থেকে পদত্যাগ করেছিলেন? কি সংস্কারের দাবিতে, কিসের পরিবর্তনের দাবিতে? কেন জামাতের যে সবচেয়ে শক্তিশালী সংগঠন ছাত্র শিবিরের সভাপতি মঞ্জু, তিনি জামাত থেকে বেরিয়ে যেয়ে নিজে কেন একটি স্বতন্ত্র দল করেছিলেন? আর কেনই বা জামাত ইসলামী এই যে রাজনীতি তারা করছে, সেই রাজনীতির যে মূল টার্গেট সৎলোকের শাসন, আল্লাহর আইন, সেটি বাস্তবায়নের জন্য ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি কেন জামাতের জন্য সুদূর পরাহত এবং বলতে গেলে এটা সম্ভবই না বাংলাদেশের রাজনীতিতে? সেটি নিয়েই আজকের আলোচনা। আমরা সাম্প্রতিককালে জামাত ইসলামের প্রতি বাংলাদেশের মানুষের মনোভাবের কিছুটা বাস্তব চিত্র নিশ্চয়ই আপনাদের অবলোকন করতে হবে, যে এই যে দুর্নীতিতে একবারে আকণ্ঠ নিমজ্জিত এবং মুক্তিযুদ্ধের নাম করে একটা ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করার যেই সকল প্রচেষ্টা আওয়ামী লীগ সরকার করেছিল, সর্বস্তরে শেখ মুজিবের মূর্তি স্থাপন এবং মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করার নামে অনাচার অত্যাচার এবং দুর্নীতিকে একেবারে রাষ্ট্র পরিচালনার যে মূল মন্ত্র বানিয়েছিল, সেটার মূলোৎপাটন হয়েছে। এমনভাবে হয়েছে যে আমি আগের আলোচনায় বলেছি যে 300 সংসদ সদস্য, মন্ত্রিসভা, উপজেলা জেলা পর্যায়ের নেতা, ছাত্রলীগ, যুবলীগ, এমন কোনো কেউ নেই যে পুরো দেশটাই পালিয়ে গিয়েছে, এমনকি তাদের নিয়োগকৃত জাতীয় মসজিদের ইমাম। তো এই পালানোর পরে মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা, সেটা ফল করেছে। এবং এই যে ফল করার পরে এখন যে নতুনভাবে রাজনীতি হচ্ছে, সেই রাজনীতিতে
সাধারণত আমরা যেটা দেখি অনলাইনে এবং অন্যান্য জায়গায় জামাত ইসলামের কর্মী বাহিনী বেশ সক্রিয় এবং তারা বেশ উজ্জীবিত যে একটা নতুন দিনের রাজনীতি হবে এবং সেই রাজনীতিতে জামাত ইসলামের একটা ভূমিকা বাড়বে। আমি আমার রাজনৈতিক নানান মত আলোচনায় যেসব কমেন্টস পাই সেখানেও আমি আশান্বিত হই জামাত ইসলামের কর্মী, শিবির কর্মী, তাদের মতামত দেখে যে তারা পরিবর্তনের বাংলাদেশ চায়, তারা নতুন বাংলাদেশ চায়, তারা ইনক্লুসিভ সোসাইটি চায়, তারা আগের পুরাতন রাজনীতি চায় না এবং একই সাথে তারা চায় যে জামায়াত ইসলামীর যে রাজনীতি করছে, মানুষের পাশে থাকা রাজনীতি, সৎ মানুষ প্রতিষ্ঠার রাজনীতি, এগুলোকে তারা সমীহ করে। আমিও সমীহ করি সেটা, কিন্তু ক্ষমতার রাজনীতি একদম ভিন্ন জিনিস, ক্ষমতায় যাওয়ার রাস্তা একদমই ভিন্ন জিনিস। জামাত সেই ক্ষমতায় যাওয়ার রাস্তার পথে একদমই একেবারে বলা চলে 1941 সালে যেখানে ছিল আজকেও সেখানে আছে। কিভাবে আছে সেটি বর্ণনা করার জন্য চলুন আমরা জামাত প্রতিষ্ঠার ইতিহাসটা একবার একটু জানি। আপনাদের অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তাদের জন্য বলি যে জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয় মাওলানা মওদুদির নেতৃত্বে 1941 সালের সম্ভবত 6 আগস্ট। 41 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে 1945 সালে তারা দলীয় কনভেনশন করে প্রথমবার। এই দলীয় কনভেনশন হয় 45 সালে, আর দেশভাগ হয় কত? 47 সালে। 47 সালে দেশভাগের বিরোধিতার রাজনীতি তারা শুরু করে 1945 সাল থেকেই, যে না দেশ ভাগ হওয়া যাবে না, অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব, মুসলিম এবং হিন্দু জাতি রাষ্ট্রের যে ধারণার ভিত্তিতে এই যে ভারত এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তান হলো পশ্চিম পাকিস্তান, এই দুটি পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা পাকিস্তান, আর হলো হিন্দু রাষ্ট্রের জন্য, হিন্দুদের জন্য ভারত, ইন্ডিয়া। এই যে দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করে এবং দেশভাগের বিরোধিতা করে, কিন্তু দেশভাগের বিরোধিতা করলেও প্রবল গণ আন্দোলনের চাপে ব্রিটিশরা যখন পালিয়ে যায় তখন দুটি দেশ হয়, পাকিস্তান এবং ভারত, দুটি দেশ হয়। বাংলাদেশ যেটি ছিল পূর্ব পাকিস্তান আপনারা জানেন, আর পশ্চিম পাকিস্তান তো আজকের পাকিস্তান। তো এই দেশভাগের যখন বিরোধিতা করে জামায়াত ইসলাম মওদুদির নেতৃত্বে 1948 সালে দেশভাগের পরপরই ভারত থেকে নিষিদ্ধ হয়ে যায় জামায়াত ইসলামের রাজনীতি। খেয়াল করুন একবার, শুধু ভারত না, পাকিস্তানের থেকেও নিষিদ্ধ হয়ে যায় জামায়াত ইসলামের রাজনীতি। কেন রাজনীতি নিষিদ্ধ হলো? এই যে দেশভাগের বিরোধিতা করার পরে যেই স্বাধীন দেশ হলো সেই দেশে রাজনীতি করার তোমার অধিকার নেই, এই যুক্তিতে। এরপরে জামায়াত ইসলামের রাজনীতি আবার ফিরে আসে পাকিস্তানে, কেননা পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, মুসলিম ধর্ম এবং ধর্ম নিয়ে রাজনীতি করবে একটি রাজনৈতিক দল, কেন রাজনীতির সুযোগ থাকবে না? তাদের রাজনীতি ফিরিয়ে দেওয়া হয়। তখন রাজনীতি যখন ফিরিয়ে দেওয়া হয় তখন তারা বেশ ভালোই রাজনীতি করতে থাকে, কিন্তু 1958 সালে যখন এদেশে সামরিক সরকার গঠিত হয় পাকিস্তানে, সেই সামরিক সরকারের আমলে সব রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করা হয়। তখন একবার জামাত ইসলামের রাজনীতি অটোমেটিক নিষিদ্ধ হয়ে যায়, কিন্তু আবার ফিরে আসে 2 বছর পরে, সব দলের রাজনীতি করার সুযোগ ফিরে আসে। ফিরে আসলেও জামাতের যে বিরোধিতার রাজনীতি সেটি সরকারকে তখন অস্বস্তিতে রেখেছিল, এবং বিরোধিতাগুলো কোন জায়গায় বিরোধিতা? মারাত্মক কিছু জায়গায়, দুটি মূল জায়গায়, রাষ্ট্র পরিচালনার দুটি মূল জায়গায় বিরোধিতা শুরু করে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যেসব শাসক ছিল তাদের বিরুদ্ধে। কি সেটা? 1961 সালে একটি আইন প্রণীত হয়, যেটা আইনটার নাম ছিল হচ্ছে মুসলিম পারিবারিক শিক্ষা আইন এবং শিক্ষা আইন, দুটি আইন প্রণীত হয়। সেই আইনগুলোর মূল জায়গা ছিল কি? মুসলিম পারিবারিক আইনের মূল জায়গা ছিল কি? নারীর আধুনিকীকরণ, নারীর শিক্ষা সম্প্রসারণ, নারীর কর্মক্ষেত্রে নারীর পদচারণা বৃদ্ধি, বহু বিবাহ রোধ, যেটাকে সে সময় সমাজে একজন পুরুষ অনেকগুলো বিয়ে করতে পারতেন, এই বহু বিবাহ রোধ এবং পারিবারিক যে সম্পত্তি, সেই সম্পত্তিতে নারীর হক কি হবে, রাষ্ট্র সেটি ঠিক করবে। এই জায়গাগুলোতে জামাত ইসলামী আবার বাদ সাধতে শুরু করে, না এটা হতে দেওয়া যাবে না, ধর্ম যেভাবে বলেছে নারীর অবস্থান সেভাবেই থাকবে। সেই কারণে 1964 সালে তখনকার পাকিস্তান সরকার, ইয়াহিয়া সরকার আরেকবার জামাত ইসলামী নিষিদ্ধ করে। এরপরে জামাতের রাজনীতি আরেকবার নিষিদ্ধ হয় 1972 সালে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। কেননা 1971 সালে জামায়াতে ইসলামী বাংলাদেশে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়, ঠিক যেভাবে 1947 সালে দেশভাগের বিরোধী অবস্থান নেয়, 71 সালে বাংলাদেশের বিরোধী অবস্থান নেয়, স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল, তো সেই অখণ্ড পাকিস্তান যেহেতু ছিল না,
স্বাধীন বাংলাদেশ হলো, স্বাধীন বাংলাদেশে তো যেই দেশের বিরোধিতা তুমি করবা তোমার রাজনীতির অধিকার নেই। আবার নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী 1972 সালে। এর আগ দিয়ে জামায়াতে ইসলামী যখন নিষিদ্ধ হয় তখন পূর্ব পাকিস্তানে জামায়াতে ইসলামীর যেই সংগঠন, সেই সংগঠনের নেতৃত্বে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোলাম আজম। তার নেতৃত্বেই মূলত রাজাকার, আল বদর, আল শামস যে বাহিনীগুলো বলা হয় ঘৃণিত বাংলাদেশের ইতিহাসে, সেগুলো পরিচালিত হয়। তো এই অভিযোগে জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়। জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায় এবং জামায়াতে ইসলাম ঠিক একইভাবে, আপনারা অনেকেই নাখোশ হতে পারেন কিন্তু বাস্তবতা, ইতিহাসের সত্য যেটি, সেটি হলো যে আজকে যেমন শেখ হাসিনা ক্ষমতার পট পরিবর্তনের পর পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছেন? ভারতে। বাংলাদেশের স্বাধীনতার পর জামায়াত ইসলামীর পুরো দল পালিয়ে কোথায় আশ্রয় নেয়? পাকিস্তানে। পাকিস্তানে আশ্রয় নেওয়ার পর জামায়াত ইসলামীর পূর্ব পাকিস্তানের শাখার প্রধান যিনি ছিলেন প্রয়াত গোলাম আজম, তার বাংলাদেশের নাগরিকত্ব বাতিল হয়। তো 1978 সালে গোলাম আজম বাংলাদেশে ফিরে আসেন। জিয়াউর রহমান যখন বহুদলীয় রাজনীতির, গণতান্ত্রিক রাজনীতি প্রত্যাবর্তন করেন তার 19 দফার মাধ্যমে, তিনি তখন বাংলাদেশে আসেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। পরে আরো বহু পরে গোলাম আজম বাংলাদেশে তার নাগরিকত্ব ফিরে পান। এখন এই যে নাগরিকত্ব ফিরে পাওয়া, বাংলাদেশের মাটিতে রাজনীতি করা, এগুলো চলছে, সবই চলছে। আবার যখন এই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো 2006 সালের, এই যে তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের পরে 2008 সালের নির্বাচনের পরে, এরপর তারা 71 সালে জামায়াত ইসলামের যে ভূমিকা, সেই ভূমিকার বিচার শুরু করে। বিচার শুরু করার পরে এই ঘটনা তো আপনারা জানেন যে কিছুদিন আগে, আমি যখন এই আলোচনা করছি তার প্রায় মাস আগে, জামায়াত ইসলামী আবার নিষিদ্ধ করা হয়, যেই নিবন্ধন তারা আবার ফিরে পেয়েছে। হিসাবটা বোঝা গেল? 4 বার নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপট কি ছিল? প্রেক্ষাপট ছিল প্রত্যেকটা ক্রান্তির লগ্নে জামাতের যে সিদ্ধান্তগুলো ঐতিহাসিকভাবে ভুল প্রমাণিত হয়েছে। দেশভাগের বিরোধিতা ভুল, 71 সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা ভুল, এই নারী শিক্ষার উন্নয়নের যে ভূমিকা, সেটা একটা ভুল। আজকে যখন নিষিদ্ধ হয়েছে সেটা আমরা ভুল বলবো না, কিন্তু আজকে যখন জামায়াত ইসলামী নতুন করে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, সেই জামায়াত ইসলামী ক্ষমতায় যাওয়ার দৌড়ে কতখানি সম্ভাবনা আছে এগিয়ে? সম্ভাবনা জানাচ্ছেন তার নেই। তার একটা মাত্র কারণ, অন্য সব কারণ বাদ দিলেও একমাত্র কারণ, সেটি হলো অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অনুপস্থিতি, বৈষম্যহীন রাজনীতির অনুপস্থিতি। আপনারা ছাত্রনেতা হাসনাতের একটি মন্তব্য শুনেছেন কিনা, যে যেই বাংলাদেশ এখন হবে সেখানে কোনো বৈষম্য থাকবে না, সেখানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হতে হবে। বিশেষ করে যে রাজনীতি রাষ্ট্র সংস্কারকে প্রভাবিত করবে, রাষ্ট্র সংস্কারের কাজটিকে ত্বরান্বিত করবে, সেটা ডান বাম, জামাতে বামাতে, যেই নামে আমরা ডাকি না কেন, কিন্তু বিভাজনের রাজনীতি নয়। এখনই আমার আলোচনার মূল পয়েন্টটা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো মিলিয়ে জনসংখ্যা 10 ভাগ। 18 কোটি জনসংখ্যা হলে এই 10 ভাগের সংখ্যা কত? 2 কোটি জনসংখ্যা। ডক্টর শফিকুর রহমান তিনি বর্তমানে দায়িত্ব নেওয়ার পরে ধর্মীয় সম্প্রীতির একেবারে একটা চিত্র স্থাপনের জন্য তিনি ছুটে বেড়াচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, হিন্দু নেতাদের সাথে বৈঠক করছেন, বৌদ্ধ নেতাদের সাথে বৈঠক করছেন। এমনকি তিনি বলছেনও যে ধর্মীয় সম্প্রীতি হচ্ছে জামাত ইসলামীর মূল মন্ত্র। শুনুন ডক্টর শফিকুরের কথা। তবে আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে শতকরা 90 থেকে 91 ভাগ মানুষ তাওহীদে বিশ্বাসী। বাকি অন্যান্য ধর্মের যারা আছেন আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি, এবং এই বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটি বৈচিত্র্যময় লীলাভূমি। আলহামদুলিল্লাহ। কিন্তু এসব প্রশ্নের পরেও, কথার পরেও একটি কথা থাকে। ধরুন বাংলাদেশে প্রায় 1,80,00,000 হিন্দুর মধ্যে কোনো একজন হিন্দু যদি মনে করে যে জামায়াত ইসলামীর যে রাজনীতির আদর্শ সেটি খুব ভালো লাগে তার, এইটা হলো সৎ রাজনীতির আদর্শ। আমি মুক্তিযুদ্ধের বিরোধিতা বাদই দিলাম। মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় ক্ষত, জামায়াত ইসলাম সেই ক্ষত দূর করতে পারেনি। আমি পরে এই আলোচনায় আসছি ওই প্রসঙ্গে। তবে তার আগে এই প্রসঙ্গটা শেষ করি যে একজন হিন্দু জামায়াত ইসলামীর রাজনীতির আদর্শ অনুপ্রাণিত হয়ে সে কি জামায়াত ইসলামীর
রাজনীতি করতে পারবে, দলীয় সদস্যপদ পাবে কিনা, সে জামায়াত ইসলামী থেকে দলীয় মনোনয়ন নিয়ে সংসদীয় নির্বাচন করতে পারবে কিনা, এগুলোর উত্তর আমি তন্ন তন্ন করে ঘেটে কোথাও পাইনি। জামায়াত ইসলামীর যেই ওয়েবসাইটে আছে, গঠনতন্ত্র আছে, কোথাও নাই। শুধু বলা হয়েছে ভিন্ন ধর্মের মানুষের অধিকার ইসলামে কিভাবে সমুন্নত করা রয়েছে। অধিকার সমুন্নত করা আর স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, আমাদের চাওয়া অনুযায়ী, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চাওয়া অনুযায়ী আমি তো যে কোনো দলের রাজনীতি করতে চাই। সেটা আমি কেন পারবো না জামায়াত ইসলামীর রাজনীতি যদি আমি করতে চাই একজন হিন্দু হয়ে? সেই প্রশ্নের উত্তর জামায়াত ইসলামীর নেই বলেই আজকে জামায়াত ইসলামী পাকিস্তান, যেখানে মূল চারণভূমি হওয়ার কথা ছিল, সেখানে জামায়াত ইসলামী 3 না 4 না অন্তত 6 নাম্বার দল। কিন্তু সেই ইসলামী ভোটগুলোকে সামনে নিয়ে এসে এরই মধ্যে একবার ক্ষমতা পরিচালনা করেছিলেন ইমরান সরকার। কেননা তিনি ওই যে ইসলামী ভোট পেয়েছেন, আবার অন্তর্ভুক্তিমূলক রাজনীতিও প্রতিষ্ঠিত করতে পেরেছেন। জামায়াত ইসলামী হিন্দ, যেটি মূল দল ছিল মাওলানা মওদুদির প্রতিষ্ঠিত, ভারতে জামায়াত ইসলামী 6 না 8 না 10 না অন্তত সম্ভবত 15-20 নাম্বার একটি দল। বাংলাদেশে ভাগ্যক্রমে জামায়াত ইসলামী 3 নাম্বার দল, কখনো কখনো 4 নাম্বার দল। এবারে তারা স্বপ্ন দেখছে হয়তোবা দ্বিতীয় দল অর্থাৎ বিরোধী দল হবে, অথবা কেউ বলছেন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা আছে জামায়াত ইসলামীর। সেটা সম্ভব কিনা এই সমস্ত আলোচনার পরে অভ্যন্তরীণ সংস্কার করা উচিত। আমি বিশ্বাস করি এই দুটো জিনিস যদি আমি অ্যাচিভ করতে পারতাম, সেটা একটা ঐতিহাসিক অর্জন হতো জামায়াতের জন্য এবং সম্ভবত বাংলাদেশের জন্য। সুতরাং আমি প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। যখন আমি ফাইনালি শেষ পর্যন্ত দেখতে পেলাম যে আই হ্যাভ কাম টু দি এন্ড অফ দ্য রোড, তখনই আমি পদত্যাগ করলাম। আমি আলোচনাটা শেষ করব জামায়াত ইসলামীর এই যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অনুপস্থিতি, সেটির দায় জামায়াত ইসলামীকে গত 1941 সাল থেকে আজ পর্যন্ত যেমন বয়ে বেড়াতে হচ্ছে, আরো অনন্তকাল ধরে হয়তো বয়ে বেড়াতে হবে যদি না জামায়াত ইসলামী তাদের গঠনতন্ত্রের সংস্কার করে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠিত করে এবং একই সাথে মুক্তিযুদ্ধের সময়কালীন যে তাদের যে বিরোধিতা, ঐতিহাসিক ভুল, সেটার জন্য দলীয় কনভেনশন ডেকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা যদি তারা না চায়। সেই কথাটা আমার কথা না, কথাটা জামায়াতের সবচেয়ে স্কলার হিসেবে পরিচিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কথা বিবিসির ইন্টারভিউতে। শুনুন একবার। সুতরাং জামায়াতের মধ্যে পরিবর্তন হওয়া প্রয়োজন। মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গাতে পরিবর্তন হয়েছে। একটা কথা আমি বলেছি, এখনো বলবো, আমাদের দেশের নতুন প্রজন্ম তারা আলোকিত, তারা শিক্ষিত, তারা ওয়াকিফা। সুতরাং এই যে দুনিয়াতে যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে সামনে রেখে জামায়াত ইসলামেরও পরিবর্তন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমি প্রয়োজনকে মনে করি অনস্বীকার্য। বলা হয় যে গঠনতন্ত্র, তারা গণতান্ত্রিক দল, মতের চর্চা আছে, কিন্তু জামায়াত ইসলামী কখনো তার কোর্জের সুরা সদস্য আছে, তারা এই প্রশ্নে কোনোদিন নিজেদের মধ্যে বিতর্ক করেনি। এই যে হিন্দু অন্যান্য দল কিভাবে জামায়াত ইসলামীর রাজনীতি করবে সেটি নিয়ে তারা আলোচনা করেনি, করবেও না। এই সব কারণে ইসলামী ছাত্র শিবিরের সভাপতির পদ তো 4টিখানি কথা না, তাই না? এটা একেবারে তৃণমূল থেকে পরীক্ষা দিতে যে ছাত্র শিবিরের সভাপতি হওয়ার মতো যোগ্যতা তৈরি হয়। সে জামাত থেকে বেরিয়ে যেয়ে নতুন একটি দল করেছিল, এটার নাম হচ্ছে এবি পার্টি। যদিও এবি পার্টির অবস্থান ভালো না আমরা জানি, কিন্তু তারা বলছে যে এই ধর্মভিত্তিক রাজনীতি তারা আর করবে না, তারা মুক্তিমূলক সবার জন্য রাজনীতি করার অধিকার থাকে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের একটি দলে, সেই রাজনীতিতে তারা করবেন। তারা করতে পারছেন না সঙ্গত কারণে জামায়াত ইসলামী এখন পাদ প্রদীপের একেবারে আলোয় চলে এসেছে, এবং আলোয় চলে আসার প্রেক্ষিতে জামায়াত ইসলামী রাজনীতি আলোচনা হচ্ছে, কর্মীরা অনেক উজ্জীবিত। কিন্তু ক্ষমতায় যাওয়ার যে পথ, সেই পথ, ক্ষমতায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা জামায়াত ইসলামী বন্ধ করে রেখেছে 1941 সাল থেকেই। এখন আমার মনে হয়, কিংবা এই বিশ্লেষণের একটাই উত্তর, যেহেতু ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী, সে কারণে তারা 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, এই কারণে যে যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিমের ভোট না থাকে কোথাও, তাহলে তাদের রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ। বাংলাদেশেও
সংখ্যাগরিষ্ঠ মুসলিমই আছে, কিন্তু এটি ভাবার কারণ নেই যে 90% মুসলিম জামাত ইসলামের আদর্শ পছন্দ করে, ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে। পছন্দ করলে এই দেশে আওয়ামী লীগের ভোট থাকতো না, পছন্দ করলে এই দেশে বহু মত অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দল বিএনপির ভোট থাকতো না, সব ভোট জামাত ইসলামের পক্ষেই থাকতো। জামাত ইসলামের পক্ষে যে ভোট নেই সেটার সবচেয়ে বড় প্রমাণ হয়ে গেছে 1996 সালের নির্বাচনে এককভাবে জামাত ইসলামী নির্বাচন করে মাত্র 3টি আসনে জয়লাভ করে। এবারও তারা হয়তো এককভাবে নির্বাচন করে কতটি আসনে জয়লাভ করবে সেটি দেখার অপেক্ষা। কিন্তু এই আসন সংখ্যা হয়তো কিছুটা বাড়বে এবারের নির্বাচনে, পরের নির্বাচনে হয়তো আরো কমবে কিংবা আরো বাড়তে পারে, কিন্তু ক্ষমতায় যাওয়ার যে রাস্তা, ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি, সেটি জামাতের জন্য চিরদিনের জন্য। বাংলাদেশের রাজনীতি যদি আপনি দেখেন, এখানকার জনপরিষদ দেখেন, এখানকার মানুষ দেখেন, এখানকার নারী স্বাধীনতার জন্য তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা যদি দেখেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা যদি দেখেন, মুক্তিযুদ্ধের প্রতি তরুণ প্রজন্মের, আমি বলছি না আওয়ামী লীগের প্রতি না, মুক্তিযুদ্ধের প্রতি তরুণ প্রজন্মের যে দায়বোধের কথা দেখেন, সেগুলো যদি আপনারা দেখেন তাহলে জামাত ইসলামের রাজনীতি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ভাষায় সংস্কার, এবং এটি একেবারে খোল না চলে বদলে না দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যাওয়াটার পথটা মিরাকল তো সবখানেই আছে, সব কোথাও আছে, এটি আমি কথা বলছি না, কিন্তু স্বাভাবিক বিশ্লেষণে বলে এই পথটা জামাতের জন্য চিরকালে বন্ধ, এখন পর্যন্ত বন্ধ, আগামী অনন্তকাল ধরেও বন্ধ থাকবে যদি জামাত ইসলামীর বোধোদয় না হয়। জামাত ইসলামীর কর্মী সমর্থকরা শিক্ষিত, বুঝদার, এরা মানবিক, তারা নিশ্চয়ই এইসব বিষয় নিয়ে দলের ভিতরে আলোচনা করবেন, চাপ প্রয়োগ করবেন, যেন জামাত ইসলামী সত্যিকার অর্থেই একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আপামার মানুষের পছন্দের দল হতে পারে। সেটা যদি হতে পারে এবং একই সাথে মুক্তিযুদ্ধের তাদের যে দায় সেই সময়, সেটার যদি তারা নিজেদের কনভেনশন ডেকে প্রকাশ্যে ক্ষমা চায়, নিশ্চয়ই জামাত ইসলামী কেননা বাংলাদেশের মানুষের দল হতে পারে। এখনো পর্যন্ত যেটার স্বপ্ন কেবল স্বপ্নই। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। সবাই অনুভব করছেন যে আগামী দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত, এবং ইদানিং আমাদের বক্তব্য এই ব্যাপারে স্পষ্ট। আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম, এমন যেন না হয়, যা থেকে সতর্ক থাকবে। এক জালেমদের হাত থেকে অন্য জালেমদের কাছে যেন বাংলাদেশ না যায়, এজন্যই সতর্ক করছিলেন জামাতের আমির শফিকুল ইসলাম সাহেব। তো এক জালেম তো বলা হচ্ছে আওয়ামী লীগকেই, তো আরেক জালেম কারা? নাম না নিলেও বোঝাই যাচ্ছে তিনি বিএনপির উদ্দেশ্যে এই বক্তব্যটা দিয়েছেন বাংলাদেশের মানুষকে সতর্ক থাকার জন্য। দর্শক, নির্বাচনকে কেন্দ্র করে যখন একটা সময়, প্রায় লম্বা একটা সময় ধরে বন্ধুত্ব ছিল, জোট ছিল, একসাথে ক্ষমতা হয়ে গিয়েছিল, কিন্তু এখন আওয়ামী লীগের বিপরীতে সামনে যে নির্বাচন হতে যাচ্ছে, আওয়ামী লীগ ওয়ান কাইন্ড অফ এখান থেকে বয়কট হয়ে যাচ্ছে। তো যেই দুইটা দল এই মুহূর্তে ক্ষমতায় যেতে পারে বা প্রধান বিরোধী দল হতে পারে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে, তাহলে সেটা হচ্ছে বিএনপি এবং জামাত। এখন বর্তমানে আসলে বাংলাদেশ বা আমরা আগামীর বাংলাদেশ যেটা দেখতে চাচ্ছি, যে চাঁদাবাজি থাকবে না, ছিনতাই থাকবে না, দলীয় ব্যানারে টেন্ডারবাজি, এলাকাতে মানুষের জায়গা সম্পত্তি, বিভিন্ন জায়গা, সিএনজি স্ট্যান্ড, বালুর স্ট্যান্ড, এই স্ট্যান্ড সেই স্ট্যান্ড যেগুলো আছে, ফুটপাত, হকারদের কাছ থেকে লুটপাট, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, এই কাজগুলা যেটা বাংলাদেশে আমরা দীর্ঘদিন দেখছি। এখন এই কাজগুলো আসলে কোন দল ক্ষমতায় গেলে, যারা জামাত আছেন তারাও কমেন্ট করবেন না, যারা বিএনপি আছে তারাও কমেন্ট করবেন না, শুধুমাত্র যারা এই দুইটা দলের বাহিরে আছেন, আপনারা কি মনে করেন যে যদি জামাত আসলে রাষ্ট্র ক্ষমতায় বসে তাহলে কি এগুলা বন্ধ হবে, নাকি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় বসে এগুলা বন্ধ হবে? আবার আসেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এবং জামাতের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে, এটা আমরা যদি বলি কোল্ড ওয়ার। আর এই কোল্ড ওয়ারে জামাতের পরিকল্পনার কাছে অসহায় বিএনপি। ইভেন জামাত তাদের দলীয় নেতাকর্মীদেরকে যেভাবে চেইন অফ কমান্ডের মাধ্যমে কন্ট্রোল করছে, বিএনপি কিন্তু সেই ক্ষেত্রে অনেকাংশেই ব্যর্থ হচ্ছে। গত 18-20 দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা আমাদের মূলধারার গণমাধ্যমগুলোর যে নিউজগুলো দেখছি আমরা, ঠিক গত 5ই আগস্টের আগে বিভিন্ন সময় যেগুলো দেখতাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে নিয়ে, ঠিক একই ধাঁচের নিউজ এখন শুরু হয়েছে যুবদল, ছাত্রদল বা
বিএনপির যারা মূলধারা রাজনীতি করছেন বিভিন্ন জায়গায়। যদিও দল এটাকে সমর্থন করছে না, জনাব তারেক রহমান তিনি বারবার দলকে নিষেধাজ্ঞা দিচ্ছেন, বোঝানোর চেষ্টা করছেন যে এটা ওয়ান কাইন্ড অফ পুলসিরাত পার টাইপের একটা নির্বাচন হবে, সুতরাং মানে পেশি শক্তি প্রকাশ করে অথবা জবরদখল করে মানুষের কাছে কিন্তু সমর্থন হারানো যাবে না। কিন্তু অলরেডি আমরা যদি গণমাধ্যমের কমেন্টগুলো দেখি বা নিউজগুলো দেখি, সেখানে বিএনপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় নেতাকর্মীরা ধরেন 5% নেতাকর্মী বিভিন্ন জায়গায় কিন্তু অপকর্ম চালিয়ে যাচ্ছে, ইভেন মার্ডারও হয়ে গেছে ক্ষমতায় না আসার আগেই এই ক্ষমতাকে পুঁজি করে যে এলাকাতে কার দল প্রভাবে থাকবে, কে এলাকার সিন্ডিকেটটা তৈরি করবে, এগুলা নিয়ে। কিন্তু বিপরীতে জামাতের বেলায় এই সংখ্যাটা 0। একদিকে জামাত করতেছে কি, যারা ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, আবার মিডিয়াতেও সুন্দর একটা কাভারেজ পাচ্ছেন। আবার শফিকুল ইসলাম সাহেব তিনি খুব জ্ঞানগর্ভ বা মানুষকে মুগ্ধ করে এমন বক্তব্য দিচ্ছেন, জামাতের নেতাকর্মীরাও এই কাজগুলা করছেন। কিন্তু অপরদিকে বিএনপিও একই ধাঁচে কাজ করলেও ওই যে 5% নেতাকর্মী যারা মানে দলকে ক্ষমতায় চায় লুটপাটের জন্য, তারা কিন্তু নানান ধরনের অ্যাক্টিভিটিতে জড়িয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমি বলছিলাম যে শেখ হাসিনা যাওয়ার আগে একটা ফাঁদ পেতে গেছে, এটা হচ্ছে এই মিডিয়া প্ল্যাটফর্ম। এর আগে বিএনপি যখন রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ছিল না, মানুষ ওইটাই দেখতো যেটা পত্রিকা ছাপাইতো, ওইটাই শুনতো যেটা টিভি দেখাইতো। কিন্তু এখন টিভি আর পত্রিকার খবরের উপর মানুষের বিশ্বাস আস্থা নেই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যারা কথা বলি অথবা বিভিন্ন ফুটেজের মাধ্যমে কিন্তু বিষয়গুলো সামনে চলে আসছে। এখন এই সিচুয়েশনে ধরেন ঠিক এই পদ্ধতিতে যদি আগামী 1 বছর অথবা 2 বছর ডক্টর ইউনূস সাহেবের সরকারটা ক্ষমতায় থাকে, তাহলে বিএনপির যদি আজকের দিনে ধরেন 40% ভোট ব্যাংক থাকে বা সমর্থন থাকে, অপরদিকে জামাতের এই সমর্থনটা হয়ে যাবে ধরেন 60%। বলে আওয়ামী লীগ কই যাবে, আওয়ামী লীগ জামাতরে এসে ভোট দিবে, বিএনপির বিপরীতে হয়তো অবস্থান নিতে পারে। অথবা ধরেন জামাতরে ভোট না দিলেও আওয়ামী লীগ, জামাত তাদের সেই 1996 বা এরপর যে সমীকরণ ছিল জোট সরকারের আমলে, সেই সমীকরণটা থেকে অনেক দূর আগায় গেছে। আর মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন যাবৎ যেগুলো দেখতো সেগুলো এখন ওই যে 5% বিএনপির নেতাকর্মী যারা লোকাল এরিয়াতে, তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, সামহাউ তাদের কারণে কিন্তু দলের বদনাম হচ্ছে, দল থেকে প্রশ্রয় নাই। বাট আমি মনে করি বিএনপির জন্য এখন একটা সামনে পরীক্ষা হচ্ছে। আওয়ামী লীগের সময় আমি একই কথা বারবার বলছি যে যখন কোনো নেতাকর্মী অন্যায় করে দলের কমান্ড শোনে না, সেই ক্ষেত্রে আপনি তারে আইওয়াস, ওই যে মানে পুলিশের মধ্যে আছে বা সরকারি চাকরিজীবীদের মধ্যে আছে সাময়িক বরখাস্ত, এটা আসলে কোনো বরখাস্তই না, ওএসডি, সে সকল সুযোগ সুবিধা পাচ্ছে আর আরামে ঘরে বৈশা বৈশা বেতন পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের দলগুলা আগেও আওয়ামী লীগ করতো কি, সাময়িক বরখাস্ত করতো অথবা তাকে পদ থেকে বরখাস্ত করতে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিত। কিন্তু দায়িত্ব ছিল কি, মানুষ কোনটা দেখতে চায়, যে যেই ব্যক্তিটা অন্যায় করতেছে তাকে আইনের হাতে তুলে দেওয়া। তো বিএনপিও গত কয়েকদিন যাবৎ 18-20 দিন যাবৎ অনেক নেতাকর্মীদের পদস্থগিত করেছে, লাইক শামা ওবায়েদ সহ অনেক মানুষ যারা গ্রুপিংয়ে জড়িয়ে গেছে বা সাধারণ ছাত্রদল যুবদলের যে সকল নেতাকর্মীরা তারা এই কাজগুলা করছে, তাদের বিরুদ্ধে কিন্তু দল অ্যাকশন নিচ্ছে। তবে অ্যাকশনের সিস্টেমটা বদলানো দরকার, কারণ মানুষ এই 2024-এ আসা এই জ্যানজি জমানা এই আইওয়াস টাইপের জিনিসে কিন্তু এখন আর মানে বোঝে যে এগুলো জাস্ট হচ্ছে পাবলিকরে বোকা বানানো। তো সেই ক্ষেত্রে বিএনপির উচিত প্রথমত চেইন অফ কমান্ডটাকে ঠিক করা, দ্বিতীয়ত হচ্ছে যারা অপকর্মে জড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। মির্জা ফখরুল সাহেব বলছিলেন তাদেরকে পুলিশে ধরিয়ে দিন। এখন থানা একটা যে কোনো একটা রুরাল এরিয়াতে একটা স্থানীয় থানার মানুষ ভয় পায় কেন, যে ভাই আগামী দিনে তো বিএনপি ক্ষমতায় আসবে, এখন এই যে এটা কাজ করবে, স্থানীয় যে নেতা আছেন তিনি কিন্তু তার কর্মীকে আপনার থানা পুলিশের কাছে দিচ্ছেন না, কারণ এই কর্মীরা জড়াচ্ছে কাদের জন্য, নেতাদের জন্যই। তো সেই ক্ষেত্রে এই কন্ট্রোলিংটা আনা জরুরি। অপরদিকে জামাতের যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলের কাছে অনেকটা কিন্তু অসহায় হয়ে গেছে আপনার বিএনপি। পাশাপাশি জামাতের নেতাদের যে বক্তব্য সুন্দর গঠনমূলক, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন তারা যেই কাজগুলো করছে এগুলো প্রশংসিত হচ্ছে। তবে বিএনপির সবাই যে খারাপ করছে তাও না, আমি দেখেছি আমার এলাকাতেও ধরেন এই বন্যা যে গেছে, ছাত্রদল যুবদলের বা বিএনপির মূলধারার যারা রাজনীতিবিদ আছেন সামনে নির্বাচন করবেন, তারাও বুক পানিতে নাইমা মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে। তবে দলের বদনাম করে অলওয়েজ 5% মানুষ। এই 5% মানুষকে যখন কন্ট্রোল করা না যায় তখন পুরো 95% যে রেস্ট অফ টিম থাকে তারা বদনাম হয়ে যায়।
ছাত্রলীগকে বদনাম করা মানুষের সংখ্যা হাতে গোনা কয়েকজন, কিন্তু পুরো ছাত্রলীগ বদনাম হয়ে গেছে। তো এই মুহূর্তে আগামী নির্বাচনটাকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির মধ্যে দীর্ঘদিনের যে বন্ধুত্ব, এটার অবসান ঘটল। পাশাপাশি এতদিন আওয়ামী লীগ বিএনপি যেরকম বক্তব্য দিত, আওয়ামী লীগ জামাতকে নিয়ে যে বক্তব্য দিত, এখন বিএনপি এবং জামাত পাল্টাপাল্টি ওয়ান কাইন্ড অফ বক্তব্য কিন্তু শুরু হয়ে গেছে। তা আপনি কি ভাবছেন যে কোন পথে যাচ্ছে জামাতের রাজনীতি বা বিএনপির রাজনীতি? জামাতের যতটুকু ভোট ব্যাংক এটা যথেষ্ট না ক্ষমতায় যাওয়ার জন্য, বাট এই পরিস্থিতি চলতে থাকলে জামাত সেই সক্ষমতা অর্জন করে ফেলবে। আপনি কাকে রাষ্ট্র ক্ষমতায় চান? ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।